এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। আজ আমরা কথা বলবো এসএসসি যে নোটিশ প্রকাশিত করেছে, যে গেজেট রুলস প্রকাশিত করেছে সেটা নিয়ে। ইতিমধ্যে আপনারা দেখেছেন, সব নিয়মকানুন জেনেছেন, কিন্তু কিছু মনে হচ্ছে আইনি জটিলতা রয়ে যাচ্ছে। তো এই যে নোটিশ বা গেজেট প্রকাশিত হচ্ছে, এখানে আইনি জটিলতা কি ইচ্ছা করে বাড়িয়ে দেওয়া হলো? এইরকম বিস্তারিত তথ্য আমরা আজকে জানবো, কিন্তু সম্পূর্ণ আমার কথা নয়, আমরা আইনজীবীদের নিকট থেকেই জেনে নেবো সবকিছুই। তো আমরা জানবো অ্যাডভোকেট আলী হাসান আলমগীর স্যারের নিকট থেকে বিস্তারিত। উনি কি বলেন যে এই যে গেজেট বা রুলসে কোথায় কোথায় ডিসক্রিপেন্সি রয়েছে, কোথায় কোথায় সমস্যা হচ্ছে, বা কোথায় কোথায় আবার আইনি জটিলতার জালে জড়িয়ে যেতে চলেছে এই পরীক্ষা। তো চলুন আমরা শুনে নিই বিস্তারিত। হ্যালো। হ্যাঁ, হ্যালো স্যার। বলুন। বলছিলাম স্যার, এসএসসি যে নতুন নোটিফিকেশন হলো বা গেজেট প্রকাশিত হলো, সেই হুম, সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য বা আইনি জট রয়েছে কিনা সেই বিষয়ে কিছু কথা বলবো বা আপনার মতামত হুম, নেব। হুম। প্রথম হ্যাঁ, যে বলুন। বিষয়টি আমরা আসছি, যে যে নতুন নিয়োগ বিধি আসলো, এখানে যে 2016 রিক্রুটমেন্ট বা 2025 রিক্রুটমেন্ট বা যোগ্য ক্যান্ডিডেট যারা রয়েছে, যারা চাকরিহারা হয়েছে বা তাদের হুম। সঙ্গে এই নতুন যারা ফ্রেশ ভাবে আবেদন করবে, ব্যাপারটা কি কোনো কিছু গুলিয়ে গেল? তার জন্য কি আইনি জটিলতা বাড়তে পারে? আহ দেখুন, প্রথম কথা হচ্ছে, আপনি প্রশ্ন করলেন, আমি উত্তর দেবো, এবং যেগুলো উত্তর হিসেবে আমি যেগুলো দেবো সেগুলো পুরোপুরি আমার মতামত। যেগুলো আমার এই দুটো জাজমেন্ট পড়ে মনে হয়েছে, এসএসসির মামলাতে যেটা ডিভিশন বেঞ্চের জাজমেন্ট ডিভিশন সেটা বেঞ্চ। পড়ে মনে হয়েছে, এবং তার সঙ্গে সাবসিকুয়েন্টলি সুপ্রিম কোর্টের যেটা আলটিমেট জাজমেন্ট সেটা পড়ে যেটা মনে হয়েছে, তার ভিত্তিতে এবার কিন্তু স্যার সুপ্রিম মিলিয়ে কোর্টের। দেওয়াতে কোনো জটিলতা হলো কিনা, হ্যাঁ, এতে আমার মতে হ্যাঁ, অবশ্যই হলো। হ্যাঁ, কারণ হচ্ছে, মাথায় রাখতে হবে যে সুপ্রিম কোর্ট আমাদের হাইকোর্টের ডিভিশন বেঞ্চের জাজমেন্টটাকে আপহেল্ড করেছে। কিছু সামান্য মডিফিকেশন ছাড়া পুরো ডিভিশন বেঞ্চের জাজমেন্টটাই সুপ্রিম কোর্ট বহাল রেখেছে। একদম। তাহলে যে ব্যাপারে আমরা সুপ্রিম কোর্টের জাজমেন্ট থেকে কোনো ক্ল্যারিটি পাচ্ছি না, সেখানে হুম, আমাদের ডিভিশন বেঞ্চের জাজমেন্টটা পড়লে কিন্তু সেখানে মোটামুটি ক্ল্যারিটি চলে আসছে। এবার হ্যাঁ, এক্ষেত্রে ডিভিশন বেঞ্চের জাজমেন্টে তো আহ, যেখানে ডাইরেকশন গুলো ছিল, সেখানে আপনি যদি পয়েন্ট 11 নম্বর পয়েন্টটা পড়েন, সেখানে পরিষ্কার বলাই হয়েছিল যে এই রিক্রুটমেন্টে, মানে যেটা ডিসপিউটেড রিক্রুটমেন্ট, যেটা সেই হ্যাঁ, ফার্স্ট এসএলএসটির যেটা ডিক্লেয়ার্ড ভ্যাকেন্সি, হুম, তাতেই নতুন নিয়োগ করতে হবে, এটাই বলেছিল। যদি একদম। তাতেই নতুন করে নিয়োগ করার কথা বলা হয়ে থাকে, তাহলে ফ্রেশ ক্যান্ডিডেট যারা, তাদেরকে ব্যতি রেখে নতুন এদের শুধুমাত্র আগের লটে, মানে ফার্স্ট এসএলএসটিতে যারা পার্টিসিপেট করেছিল, হ্যাঁ, তাদেরকে নেওয়াটাই নেওয়া হলে আমার মনে হয় আইনি জটিলতা এড়ানো যেত। পাশাপাশি আমি এটাও বলবো যে নতুন যারা ফ্রেশ ক্যান্ডিডেট, হ্যাঁ, যারা যারা এতদিন ধরে 10 বছর ধরে অপেক্ষা করছে, তাদের জন্য অবশ্যই। স্টেট গভর্নমেন্টের উচিত ছিল ফ্রেশ সিলেকশন প্রসেস ইনিশিয়েট করা। দুটো সিলেকশন প্রসেস সাইমালটেনিয়াসলি চালানোটা স্টেট গভর্নমেন্টের পক্ষে খুব একটা কঠিন ব্যাপার হতো না। এতে লিটিগেশন বা যে জটিলতা মনে হচ্ছে আসতে চলেছে, সেটা অ্যাভয়েড করা যেত। অবশ্যই সবাই খুশি থাকতো সেখানে, মানে আইনি জটিলতা একদমই তাই, আসতো না। এটাতে জটিলতা এড়ানো যেত। আরেকটি বিষয় আমরা পয়েন্ট আউট করলাম, যে টিচিং এক্সপিরিয়েন্সের যে ব্যাপারটা, হুম, শিক্ষাগত হুম, অভিজ্ঞতা বছর অনুযায়ী 2 নাম্বার করে দেওয়া হবে, হুম, 9, হুম, 10, হুম, 11, 12 সব ক্ষেত্রে। এটা তো তাহলে হুম, হুম, ফ্রেশাররা অনেকটা পিছিয়ে যাবে, যারা চাকরি করছে তারাই সুযোগ পাবে। এটা একটা হুম। বড় দিক, কিন্তু এটা নিয়ে কিন্তু মামলা কি হতে পারে বা এমন কি অঘটন ঘটতে পারে? দেখুন, ব্যাপারটা হচ্ছে যে আহ, এইটা নতুন যে রিক্রুটমেন্ট রুলস, 2025-এর যে রিক্রুটমেন্ট রুলস, হ্যাঁ। এই রুলস পড়ে মনে হচ্ছে এই কলামে অন্ততপক্ষে বিশেষ একটা ক্যাটাগরিকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য এইটা নিয়ে আসা হয়েছে। আচ্ছা, রাইট। এটা আমার বোধগম্য হচ্ছে না যে টিচিং এক্সপিরিয়েন্স কি করে কাউন্টের মধ্যে আসছে। কারণ হচ্ছে 5 বছরে, মানে মাথায় রাখতে হবে যাদের চাকরি বাতিল হয়েছে, হ্যাঁ, তাদেরও কিন্তু ওই 5 বছর, 4.5, 5 বছর, 6 বছর এরকম, মানে 5 বছরের টিচিং এক্সপিরিয়েন্স তাদের থাকতে হবে। সেক্ষেত্রে আমরা হ্যাঁ, যদি সাধারণত ক্ষেত্রে কি হয়, আমরা কোনো ক্ষেত্রে দুর্নীতি হলে কম বেশি সবাই বলে না যে ইন্টারভিউস করে বেশি করে নাম্বার দেওয়া হয়েছে, হ্যাঁ, বা অ্যাপটিটিউড স্কোরে, প্রাইমারি ক্ষেত্রে যেমন বলা হয় অ্যাপটিটিউড স্কোর টেস্ট না নিয়েও নাম্বার দেওয়া হয়েছে। নাম্বার দেওয়া হয়েছে। এবার সেইগুলোকে অ্যাভয়েড করার জন্যই কি এটাকে করা হলো, যাতে করে একদম আইনি পদ্ধতি মেনে গেজেটকে ফলো করে যারা আগের বার যাদের চাকরি বাতিল হয়েছিল, বাতিল হয়ে গেল, সেটা অবশ্যই দুর্ভাগ্যজনক এভাবে বাতিল হওয়া, কিন্তু তাদেরকে অ্যাডভান্টেজ পাইয়ে দেওয়ার জন্য কি এটা নতুন নিয়ম করলো সরকার, এটা তো প্রশ্ন উঠবেই।
কারণ ফ্রেশ ক্যান্ডিডেটদেরকে একই সঙ্গে পার্টিসিপেট করার কথা বলা হচ্ছে, অথচ টিচিং এক্সপিরিয়েন্স থাকার জন্য অ্যাডভান্টেজ দেওয়া হচ্ছে স্কোরে, তাহলে তো অনেকটা তফাৎ ওখানেই হয়ে যাবে। অবশ্যই, অবশ্যই। পাশাপাশি একাডেমিক স্কোরেও নাম্বারটা কমিয়ে দিয়েছে, মানে কেউ যদি তার স্কোরটাকে ডেভেলপ করতে চায়, একাডেমিক স্কোরের নাম্বারটা শুধু একটা স্ল্যাবে নামিয়ে নিয়ে এসছে, যেটা আগে 35 ছিল, তো সেই স্ল্যাবটা কমিয়ে শুধুমাত্র সে যেটাতে অ্যাপ্লাই করছে সেইটার ভিত্তিতে নাম্বার হবে। তো একদম। এটাতে তো অনেক তফাৎ হয়ে যাচ্ছে, মানে এটা এই রুলসটা মাথায় ঢুকছে না, আমার মাথায় অবশ্যই ঢুকছে না, এটাতে জটিলতা বাড়বে। ঠিক, ঠিক। এটা জটিলতা অবশ্যই বাড়বে। আরেকটা হুম, জিনিস যেটা হুম, দেখলাম, এজ রিল্যাক্সেশন, যেখানে আমরা নোটিশে দেখলাম হু হ্যাভ বিন গিভেন দ্য বেনিফিট অফ এজ রিল্যাক্সেশন অ্যাজ পার অর্ডার ডেটেড ৩/৪/২০২৫ অফ দ্য অনারেবল সুপ্রিম কোর্ট। এই পয়েন্টটা কিন্তু ভাবাচ্ছে। কারা এই হুম, হুম। এজ রিল্যাক্সেশনের সুবিধাটি পাবে? এজ রিল্যাক্সেশন নিয়ে আমাকে আজকে একজন জিজ্ঞাসা করছিলেন। এজ রিল্যাক্সেশনটাতে প্রথম কথা হচ্ছে, যে রেফারেন্সটা টেনেছে এই নোটিফিকেশনে, মানে অ্যাডভার্টাইজমেন্টে যে নোটিফিকেশন, এটা ফার্স্ট অ্যাডভার্টাইজমেন্ট, এবার একদম। সাবসিকুয়েন্টলি আরো অ্যাডভার্টাইজমেন্ট নিশ্চয়ই আশা করছি ক্ল্যারিটি নিয়ে আসবে। যদি ক্ল্যারিটি না নিয়ে আসে তাহলে এটা তো জটিলতা একদম অবশ্যম্ভাবী, কারণ এটা খুবই কনফিউজিং। কারণ সুপ্রিম কোর্টের যে জাজমেন্টের যে রেফারেন্সটা এখানে টানা হয়েছে, সেই হ্যাঁ, জাজমেন্ট খুব একটা ক্লিয়ার নয় এখানটায়। কেন ক্লিয়ার নয় আমি বুঝিয়ে দিচ্ছি। দেখুন, হ্যাঁ, জাজমেন্টে বলেছে যে যাদের নাম স্পেসিফিক্যালি কোনো টেন্টেড লিস্টে নেই তারা বেনিফিট পাবে। তার পাশাপাশি বলেছে যারা ফিজিক্যালি চ্যালেঞ্জ এরকম ক্যান্ডিডেট তারা হুম, বেনিফিট পাবে। এবার এই অবশ্যই। বেনিফিটটা কি? এজ রিল্যাক্সেশনের বেনিফিট। এবার এজ রিল্যাক্সেশন নিশ্চয়ই এটা ওয়ান টাইম রিল্যাক্সেশন, ঠিক আছে, ওয়ান বুঝলাম, টাইম। ভালো কথা খুব। এজ রিল্যাক্সেশন তাদের পাওয়া উচিত। এবার এজ রিল্যাক্সেশন তারা পাচ্ছে, তাহলে কারা? যাদের চাকরি চলে গেল কিন্তু কোনো রকম কোনো টেন্টেড লিস্টে নাম ছিল না তারা। হ্যাঁ, দ্বিতীয়ত হচ্ছে যারা ফিজিক্যালি চ্যালেঞ্জ বা এই ধরনের ক্যাটাগরিতে আছে তারা। ঠিক আছে, হ্যাঁ, কিন্তু এর পাশাপাশি একটা বিপুল সংখ্যক ক্যান্ডিডেট যাদের কথা ইগনোর থেকে গেল, সেইটা অন্ততপক্ষে স্টেট গভর্নমেন্ট ক্লারিফাই করে দিতে পারতো যে আমি এর পাশাপাশি এদেরকেও দিতে চলেছি। তারা কারা? তারা হচ্ছে যারা নট কল ফর ভেরিফিকেশন। তারা কারা? বঞ্চিত যারা যাদেরকে। পরীক্ষাটা দিয়েছিল কিন্তু জানতেই পারলো না যে কেন তারা বাদ গেল। কারণ হচ্ছে যদি নিয়োগ প্রক্রিয়াটা স্বচ্ছ হতো তাহলে সব্বারই একটা জানা স্কোপ থাকতো তো যে আমি এই জন্য এই সুযোগটা থেকে বঞ্চিত হলাম। কিন্তু এক্ষেত্রে হ্যাঁ, দেখা গেল যে নিয়োগটাকেই হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এবং সাবসিকুয়েন্টলি সুপ্রিম কোর্ট পেলো যে নিয়োগটা পুরোপুরি দুর্নীতির সঙ্গে আষ্টে পৃষ্ঠে জড়িত, সেজন্য আমরা তাকে বাতিল করলাম। এবার একদম। বাতিল যখন করে দেওয়া হলো তাহলে সেই সমস্ত ক্যান্ডিডেট, সেটা সংখ্যায় যতই হোক না কেন, তাদের হ্যাঁ, প্রত্যেকেরই এজ রিল্যাক্সেশন প্রাপ্য। অবশ্যই। এইখানে শুধুমাত্র বাদ তাদেরই যাওয়া উচিত যারা টেন্টেড লিস্টে ছিল, যেহেতু তারা টেন্টেড লিস্টে থাকার দরুন তাদের হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বাদ দিয়েছে। টেন্টেড লিস্টে হ্যাঁ, থাকার দরুন সুপ্রিম কোর্টও বলেছে যে তারা কোনো রকম এজ রিল্যাক্সেশন বা কিছু রকম পাবে না, এবং হ্যাঁ, তারা পরীক্ষায় বসার ব্যাপারে যে ফার্দার রিট পিটিশনগুলো সুপ্রিম কোর্টে করেছিল সেইগুলোও ডিসমিস করেছে। সুতরাং তাদেরকে তো বাদ রেখে বাকি প্রত্যেকের এজ রিল্যাক্সেশন পাওয়া উচিত ছিল। কিন্তু সুপ্রিম কোর্টের যে জাজমেন্ট, সেখানে দুটো প্যারাগ্রাফে, ওই দুটো প্যারাগ্রাফ যেখানে এজ রিল্যাক্সেশনের কথা বলা হয়েছে, হ্যাঁ, সেখানে শুধু যাদের নাম টেন্টেড লিস্টে নেই সেই সমস্ত টিচাররা এবং যারা ফিজিক্যালি চ্যালেঞ্জ তাদের এজ রিল্যাক্সেশনের কথা বলা হয়েছে। আদার দেন দিস ক্যান্ডিডেটস, বাকি যারা পরীক্ষায় বসেছিল এবং চাকরিটা পেলো না, হ্যাঁ, কেন হ্যাঁ, পেলো না, তারা আরটিআই করলো, তার রিপ্লাই পেলো না, এরকম বহু ক্যান্ডিডেট আছে। তো তো হ্যাঁ, সামগ্রিকভাবে মানে সাম্যতা বজায় তখনই থাকতো যদি প্রত্যেককেই এই হ্যাঁ, এজ রিল্যাক্সেশনটা দেওয়া হতো, কিন্তু সেটা না করে শুধুমাত্র এক শ্রেণীকে দেওয়া হচ্ছে। এবার এটা চাইলে স্টেট গভর্নমেন্টের হাতে তো ছিল, স্টেট গভর্নমেন্ট বলতে পারতো যে আমি এই রেফারেন্সটা টেনে এই এসএলএসটিতে যারা বসেছিল হুম, তাদের ঠিক। প্রত্যেককেই আমি এই রিল্যাক্সেশনটা দিচ্ছি। কিন্তু স্টেট গভর্নমেন্ট সেই রাস্তায় হাঁটলো না, ওরাও একটা ধোঁয়াশা রেখে দিল এটা। এইটা খুব বড় একটা জটিল ব্যাপার সৃষ্টি করবে বলে আমার মনে হয়। হ্যাঁ, কারণ তারা একই নোটিফিকেশনে পরীক্ষায় বসেছিল, কিছুজন চাকরি পেয়েছিল, তাদেরকে বলা হচ্ছে চাকরি চলে গেছে বলে তাদেরকে বাড়ানো হচ্ছে বয়সটা, তাদের যে কোনো বয়স বসতে একদম। পারবে। কিন্তু যারা বঞ্চিত, কোনো একটা কারণে যারা চাকরি পায়নি বলে কোর্টেও দ্বারস্থ হচ্ছে, তাদের জন্য এখানে কিছু করা হলো না বয়সের দিক থেকে। একদমই কিছু করা হলো না, কিছু করা হলো না। আশা করবো আগামীতে সরকার মানে এসএসসি এটা যখন অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করবে তখন যদি অন্ততপক্ষে ক্ল্যারিফাই করে দেয় যে হ্যাঁ তোমরাও এই রিল্যাক্সেশনটা পাবে তাহলে ভালো হয়। কিন্তু আমার মনে হচ্ছে যেন এই জটিলতা থেকেই যাবে, কারণ এসএসসির কাছে কি আদৌ কোনো ডেটা আছে যে এরা পরীক্ষায় বসেছিল? এটাই হচ্ছে এখন লাখ টাকার প্রশ্ন। এবার যদি বলে ক্যান্ডিডেটের কাছে যদি আগেকার অ্যাডমিট কার্ড থাকে সে সেটাকে ব্যবহার করবে, সেইটাকে আপলোড করে দিলে এই রিল্যাক্সেশন পাবে, সেটাও একটা খুব মানে বিষয় হোস্টাইল ছিল। প্রসেসের সৃষ্টি করবে। কারণ হচ্ছে এত বিপুল সংখ্যক ক্যান্ডিডেট যদি প্রথম থেকে স্পেসিফিক্যালি মেনশন না করা হয়ে থাকে, হ্যাঁ, পরের স্টেজে গিয়ে সম্ভাবের সময়তে তারাও তো দ্বিধাগ্রস্ত হয়ে পড়বে যে কিভাবে এটা করতে হবে। এটা একটা গন্ডগোল তো হলোই। যাই হোক, যে নোটিফিকেশনটা আসলো বা গেজেট প্রকাশিত হলো, হুম। এটা দেখে মনে হলো আইনি জটিলতা আরো তীব্রতর হবে, যেটা মনে হলো। একদমই তাই। দেখুন 2016 রিক্রুটমেন্ট রুলস যেটা, এবং হ্যাঁ, এটা সাবসিকুয়েন্টলি 2000, দেখুন গভর্নমেন্ট কিন্তু রিক্রুটমেন্ট রুলস
পরিবর্তন করতেই পারে, গভর্নমেন্টের সেই ক্ষমতাটা অবশ্যই রয়েছে। অবশ্যই। এবার এখানে আপনি বলতে পারেন যে 16 রিক্রুটমেন্ট রুলস অনুযায়ী কেন হলো না। আমি অন্ততপক্ষে এটাতে কোনো আইনি জটিলতা দেখছি না যে কেন 16 হলো না, কেন এটা 25-এরই হবে। ফ্রেশ সিলেকশন প্রসেস করেছে, গভর্নমেন্টের মনে হয়েছে আগেকার রিক্রুটমেন্ট রুলসে কিছু খামতি থাকতে পারে, সেটা স্বচ্ছতা আনার জন্য করেছে। কারণ দেখুন, ওএমআর কতদিন কি থাকবে, আপনি প্যানেল বলে পাবলিশ দেওয়া হওয়ার হয়েছে, 2 খুব বছর সুন্দর পর করে পর্যন্ত বলে দিয়েছে। আপনি, রাইট। হ্যাঁ, এই সমস্ত কিছুটা রেখেছে, খুব ভালো জিনিস, এটাকে ওয়েলকাম করার মতোই ব্যাপার। কিন্তু ভ্যাকেন্সির ক্ষেত্রে কোর্টের ডিভিশন বেঞ্চের অর্ডার স্পেসিফাই করা আছে। সুতরাং হুম। ওই ভ্যাকেন্সির বাইরে নতুন করে ভ্যাকেন্সি অ্যাড করে ফ্রেশারদেরকেও সুযোগ দেওয়া, এটা একটা ঝামেলা বাড়ালোই। কিন্তু রুলস পরিবর্তন করা হয়েছে তাতে করে যে খুব জটিলতা বাড়ছে আমার সেটা মনে হচ্ছে না। কারণ একদম। 2025-এর রুলস যদি বেশি স্বচ্ছতা নিয়ে আসে প্রসেসে, তাহলে সেটাকে ওয়েলকাম করা আমাদের অবশ্যই। সবারই উচিত। কিন্তু যেটা ঝামেলা বাড়াবে সেটা হচ্ছে যে এই যে মিশিয়ে দেওয়াটা, এই মিশিয়ে দিতে গিয়ে মনে হচ্ছে যেন আইনি জটিলতা বাড়বে। রাইট। দেখা ওকে যাক। স্যার। হুম, ওকে হুম। স্যার। অসংখ্য ধন্যবাদ। ঠিক 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 আছে। আছে, ওকে। ধন্যবাদ ধন্যবাদ।